নমস্কার। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনেট সদস্য, কলেজ সার্ভিস কমিশনের প্রাক্তন সদস্য এবং প্রধান বহরমপুর কলেজের, এবং তিনি আমাদের বহরমপুর গার্লস কলেজের এবং কৃষ্ণনাথ কলেজের সভাপতি, প্রাক্তন সভাপতি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্যার মৃণাল কান্তি চক্রবর্তী মহাশয়। ধন্যবাদ স্যার, আপনাকে আজ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা আজ সূর্যসেনা পরিবার এবং তাদের উদ্যোগে অনুষ্ঠিত শিশু বইমেলাকে কেন্দ্র করে আপনার অভিজ্ঞতা ও মতামত জানতে চাই। আপনি দীর্ঘদিন ধরে এই পরিবারের কর্মকাণ্ড দেখে আসছেন এবং এই পরিবারের সঙ্গে অনেকাংশে যুক্ত রয়েছেন, তাই আপনার কথা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে স্যার যদি অনুমতি দেন, আমরা আমাদের সাক্ষাৎকার শুরু করি। আচ্ছা, আমাদের এই সূর্যসেনা পরিবারের সঙ্গে আপনার পরিচয় কিভাবে? আর এই সূর্যসেনা যে কাজ করছে, এবার তো আমাদের 33 বছর শিশু বইমেলা, তো সেই শিশু বইমেলা করছে, সূর্যসেনা বিভিন্ন কাজ করে যেগুলোর সঙ্গে আপনি তাদের কর্মকাণ্ডতে অবগত রয়েছেন, কিন্তু এই সূর্যসেনা যে কাজ করছে শিশুদের নিয়ে, এইটার জন্য আলাদা করে কি কোনো বইমেলা করা এরকম কোনো প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? বা ভবিষ্যতে আর কি করলে সূর্যসেনা যে কাজ করছে সেগুলো আরেকটু উন্নতি সাধন হবে বলে আপনার মনে হয়? দেখো গোপাল, তোমার সব প্রশ্নগুলোর উত্তর আমি একেবারেই দিচ্ছি, বা আমি যা বলবো তার ভিতরে সব প্রশ্নগুলোর উত্তর পাবে। তো নির্দিষ্টভাবেই বলি যে সূর্যসেনার সাথে আমার কীভাবে পরিচয়। সূর্যসেনার সৃষ্টির অনেক আগে থেকে নির্মলের সাথে আমার পরিচয়। এখন সূর্যসেনা বলতে কিন্তু প্রথম যে ছবিটা ভেসে ওঠে নির্মলের চেহারাটা ভেসে ওঠে, এবং খুবই দক্ষ সংগঠক অনেকেই আছে। নির্মল কিন্তু খুব সফল সংগঠক, এবং তোমাদের সূর্যসেনার সাথে নিবিড়ভাবে, সক্রিয়ভাবে, আন্তরিকভাবে যুক্ত যারা ছিলেন তারা অনেকেই আমার স্নেহভাজন সব অধ্যাপক, বয়সে আমার থেকে ছোট অনেক, এই জেলারই বিভিন্ন কলেজের অধ্যাপকরা যুক্ত ছিলেন। সেই সাথে তোমাদের মতো ছেলে মেয়ে তোমরাও সব যুক্ত হয়েছ পরবর্তীকালে। ফলে সূর্যসেনার কাজকর্ম আমি যতটা দেখেছি, ওদের দু একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, তার থেকে অনেক বেশি আমি শুনেছি, এবং যেগুলো শুনেছি সেগুলোতে একজন সমাজ সচেতন মানুষ হিসেবে, শিক্ষক হিসেবে আমি খুব গর্বিত বোধ করেছি যে শহরে, জেলায় এরকম একটি সংস্থা তৈরি করে তারা এই কাজগুলো করছে। এখন তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে প্রেক্ষিতটা একেবারে বর্তমান, যেটাকে প্রত্যক্ষ বর্তমান যেটাকে, সেটা একটু উল্লেখ করতে হবে। খুব সংক্ষেপেই আমি সেটা বলছি যে আমাদের বর্তমান দেশের
এবং সমাজের, এবং যেটা সমাজের যে অংশের সাথে প্রত্যক্ষভাবে আমরা যুক্ত, সেখানে একটা চিন্তার নৈরাজ্য চলছে, যে সমাজের তো নিজস্ব কিছু মূল্যবোধ থাকে, সে মূল্যবোধগুলো ক্ষয়িষ্ণু হলেও ছিল, এবং ক্ষয়িষ্ণু যাতে না হয় তার জন্য একটা প্রচেষ্টাও নিরন্তর। সাংস্কৃতিক কর্মী যারা, তাদের আন্দোলনের মধ্যে নাটকের মাধ্যমে, কবিতা আর মাধ্যমে, গানের মাধ্যমে সেগুলো হতো। কিন্তু এখন মূল্যবোধের উপর আঘাত এত তীব্র এবং শক্তিশালী যে সাংস্কৃতিক ছেলে কাজকর্মের সাথে যুক্ত ছেলেমেয়েরা তারা কাহিল হয়ে পড়ছে। এই পরিপ্রেক্ষিতে তুমি সূর্য সেনার মতো একটি খুবই দায়িত্বশীল সংস্থা সম্পর্কে প্রশ্ন করছো, এবং সেখানে সূর্য সেনার পরিচালনায় শিশু বইমেলা কথাটি তুমি উচ্চারণ করেছো, এবং শিশুদের পক্ষে কিভাবে সূর্য সেনা আরো সহায়ক, শিক্ষক, এই সংস্থাগুলোও তো শিক্ষক হিসেবে কাজ করতে পারে। তা দেখো, খুব পরিচিত কথা আছে তো, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর পিতা সব শিশু। সব শিশুরই অন্তরে। তা এই কথাটি আগের দিনে খুব শোনা যেত। এই কথাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বা মুখে উচ্চারণ করলেও সেই উচ্চারণটা যান্ত্রিক হয়। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, এটা তো একটা সমাজ বিকাশের ধারাকে কবি বলে দিয়েছেন একটি চরণে। আজকের যে শিশু, আগামী দিনে সে নাগরিক দায়িত্বশীল, সে নিজেই পিতা। তাহলে শিশুর মধ্যে সেই পিতৃত্বকে জাগানোর অনুকূল শিক্ষা এবং পরিবেশ দিতে হবে। প্রতিটি শিশুর মধ্যে একটা বিরাট সম্ভাবনা থাকে। আবার কথা আসবে বিবেকানন্দের এই সম্ভাবনা শব্দটা থেকে, যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে সুপ্ত যে পূর্ণতা, তার বিকাশ হচ্ছে শিক্ষা। তাহলে শিশুর মধ্যে তো সুপ্ত পূর্ণতা আছে, শিক্ষকের কাজ হচ্ছে তাকে বিকশিত করা। সেই দিক থেকে শিশু বই মেলাতে তোমরা যে উদ্যোগটা নিয়েছ, আমি বোধহয় 2বার গিয়েছিলাম শিশু বই মেলায়। সেখানে যে বইগুলো দেখেছি, সে বইগুলো শিশুদের হাতে দেওয়া, এবং তারা সেই বইগুলোর ছবি দেখে, সেই বইগুলোকে পড়ে তাদের ভিতরে যে অবিকশিত সুপ্ত শক্তিটা আছে, সেটা কিন্তু ধীরে ধীরে বিকশিত হবে। তারও কিন্তু একটা শর্ত থাকবে। যে ছেলে হাতে বইটি বাবা কিনে দিলেন, ছবি দেখলো ছেলে, কেউ পড়লো কেউ পড়লো না, এই জায়গাতে বাবা মায়ের কর্তব্যটা চলে আসে। তারা কিন্তু পরিবারের শিক্ষক, বাবা মা প্রাতিষ্ঠানিক
শিক্ষক না হলেও বাবা মা এবার সহায়তা করবেন। সে বইটি যদি সূর্য সেনের ওপরে বই হয়, তার জীবনী হয়, সেটা যদি ভগৎ সিংয়ের ওপর হয়, সেটা যদি বিদ্যাসাগরের ওপর, রামমোহনের ওপর হয়, বাবা মার ভূমিকা থাকে এবার যে সূর্য সেন আর শিশু মেলা, যেটা শিশুর হাতে মেলাতে তুলে দেওয়ার ব্যবস্থা করলো, মা বাবা সূর্য সেনা বইমেলা থেকে সেই দায়িত্বটা নিয়ে বাড়িতে আরও সেটিকে প্রসারিত করবে এবং যেটাকে বলে যে মাটিতে বীজ দেওয়ার পরে তাকে যে জল দিতে হয়, একটু সার দিতে হয় এবং তোমার আলো বাতাস যাতে আসে, বাধা না পায়, এই দায়িত্ব তো বাবা মায়ের। এই সবগুলো একসাথে যদি হয় তাহলে শিশুকে পথভ্রষ্ট কেউ করতে পারবে? শিশু তরুণ হবে, কিশোর হবে, যুবক হবে, তারপরে দায়িত্বশীল নাগরিক হবে, মা বাবার কাছ থেকে এসে স্কুলে কলেজে যাবে, সেখানে আরও দায়িত্বশীল অভিভাবক সেখানে থাকবে। ফলে সূর্য সেনা যেটা করছে সেটা বর্তমান সময়ে সমাজে যে প্রচণ্ড তৃষ্ণা, যে সব রকম মূল্যবোধকে অস্বীকার করার ফলে যে একটা নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে যুবকদের মধ্যে, তরুণ কিশোরদের মধ্যে, সেই আত্মিক নৈরাজ্য, মানসিক নৈরাজ্য, সেখান থেকে বাঁচানো কিন্তু প্রধান কর্তব্য আজকের দিনে প্রতিটি নাগরিকের, প্রতিটি শিক্ষকের, প্রতিটি দায়িত্বশীল মানুষের। যার জন্য আমি ব্যক্তিগতভাবে এখন গভীরভাবে অনুভব করি এবং যেখানেই সুযোগ পাই সেখানে বলি, ঊনবিংশ শতাব্দীর বাংলার মনীষীদের জাগাও, তাদের সবে ভুলে গেছে। সে রামমোহন থেকে, বিদ্যাসাগর থেকে, অক্ষয় কুমার দত্ত থেকে, মদনমোহন তর্কালঙ্কার থেকে, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞানী, আমাদের বিবেকানন্দ ইত্যাদি, মাইকেল, বঙ্কিমচন্দ্র ইত্যাদি, কে কতটা বামপন্থী, কে কতটা কম বামপন্থী, বেশি বামপন্থী, বামপন্থী নয়, এই প্রশ্নগুলোকে এখন ভুলে থাকতে হবে। এখন ঊনবিংশ শতাব্দীর যে জাগরণটা শুরু হয়েছিল সেটা অসম্পূর্ণ। আমরা তো বলি অসম্পূর্ণ 40-এর উত্তাল 40 অসম্পূর্ণ। ঠিক সেই রকমভাবে যে চেতনা শুরু হয়েছিল, প্রসারিত হতে শুরু করেছিল, সেই চেতনাও কিন্তু অসম্পূর্ণ। অতিরিক্ত আমাদের একটা যুক্তিবাদ, আমাদের একটা বিজ্ঞান মনস্কতা, আমাদের একটা বস্তুবাদ, কথাটা একটু ভারী কথা হয়ে যাচ্ছে। এইগুলো যেগুলো, সে তোমার জন স্টুয়ার্ট মিলের কথাই বলো, জেরেমি বেন্থামের কথাই বলো, কোঁতের কথা বলো, যার কথাই বলো, এসেছিল তো একটা। এবং সেই পথেই তো আমরা বঙ্কিমকে পেয়েছি, রবীন্দ্রনাথকে পেয়েছি, বহুজনকে পেয়েছি, বিবেকানন্দকে পেয়েছি। তো এদের মধ্যে পারস্পরিক চিন্তার কতটা পার্থক্য ছিল, কতটা ভেদ ছিল, সেটা কিন্তু এখন গৌণ। এখন প্রধান হচ্ছে
ঊনবিংশ শতাব্দীর বিস্তৃত অধ্যায়কে জাগাও, এবং সেটা জাগাতে গেলে দরকার বইয়ের, এবং সেই বই শিশুদের হাতে পৌঁছে শিশুদের মনে ঊনবিংশ শতাব্দীর চেহারাটাকে তুলে ধরো। সূর্য সেন, গোপীনাথ সাহা, ভগৎ সিং, বাঘা যতীন, তার আগে প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, হেমচন্দ্র দাস কানঙ্গ, বিনয় বাদল দীনেশ, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস। আর এদের সামান্য মত পার্থক্য বা ইত্যাদি থাকতে পারে, কিন্তু এদের মূল্যবোধ একবার ভেবে দেখো দেখি। আমরা যেটা বলি যে নেতাজির ওপর গান্ধীজির এই অবিচার ইত্যাদি, তাকে জাতীয় কংগ্রেস থেকে করলেন, এক্সপেল করলেন ইত্যাদি ইত্যাদি। তা সেই নেতাজি তো বারবাদে গিয়ে যখন সৈন্য তৈরি করছেন, প্রথম ব্রিগেডের নাম দিলেন গান্ধী ব্রিগেড। এদের পারস্পরিক মহত্ব কোন জায়গাতে দেখো। আবার সুভাষ মারা গেছে বলে খবর যখন আসে, তখন তো গান্ধী বলেছিলেন যে আমি বিশ্বাস করি না। গান্ধীর স্ত্রী যখন মারা যায়, ইউনিফর্ম পরে সুভাষ বোস তখন জাপান পরাজিত হবে, ধরে নিতে হবে। সুভাষও জানে যে এবার সারেন্ডার করতে হবে, কাঁদছে বসে বসে ইউনিফর্ম পরে। কি না তো আমার জিজ্ঞেস করছে, স্যার কাঁদছেন কেন? আমার মা মারা গেছেন। তা সুভাষের মা তো মারা গেছেন তার বেশ কয়েক বছর আগে, তো সেদিন কাঁদছেন কোন মা মারা গেল? হলো কস্তুরবা গান্ধী, গান্ধীজির স্ত্রী। তাহলে এই ব্যক্তিগুলোর উচ্চতা এবং উদারতা কি ভাববে? গান্ধী সুভাষের ওপর অন্যায় অবিচার করেছিলেন, আর সুভাষ গান্ধীজির স্ত্রী মারা যাওয়াতে কাঁদছেন, মা মারা গেছেন। গান্ধীজির করছেন, গান্ধী ব্রিগেড তৈরি করছেন। এবং যেদিন আজাদিন ফৌজ যুদ্ধক্ষেত্রে নেমেছে, মার্চ করে যাচ্ছে, যখন যাবে শুরু করবে, তখন সুভাষ বোস যে বক্তৃতাটা দিয়েছিলেন, কি বক্তৃতা! গান্ধীকে সম্বোধন করে জাতির উদ্দেশ্যে, যে জাতির জনক নামকরণটা হচ্ছে, নাম দিচ্ছেন। আজ আজাদিন ফৌজ ব্রিটিশের হাত থেকে ভারতকে মুক্ত করার জন্য এগিয়ে যাচ্ছে, যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, তুমি তাদের আশীর্বাদ করো। এই উচ্চতা, এই মহত্ব কোথায় পাবে? তো সেগুলো শেখাতে হবে না শিশুদের? সূর্য সেন সেই মহৎ কাজটা করছে, শিশুদের কথা কেউ ভাবছে না। সূর্য সেন সেই সূর্য সেনাদের নিয়ে সেই মহৎ কাজ করছে। আমি সূর্য সেনার উত্তরোত্তর বলিষ্ঠতা কামনা করি। তোমরা যারা সূর্য সেনার সেনাদল আছো, তোমাদের বলি যে তোমরাও আরও সচেতন হও, আরও বইপত্র ঘাটাঘাটি করো, নাড়াচাড়া করো। ঊনবিংশ শতাব্দীর যে মূল্যবোধটা জেগেছিল, এবং সেই মূল্যবোধ অসমাপ্ত, তাকে তুলে ধরা আজকের দিনে প্রধান কাজ। আমি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে গিয়ে এই কথাটা বলি, সেই কাজ করছে সূর্য সেনা। আরও সচেতনভাবে করতে হবে, এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। আমি সূর্য সেনার ওই বীর্য
এবং ওই বীরত্ব ব্যঞ্জক পদক্ষেপ যা এখনো পর্যন্ত চলছে, সেটা আরো আগুয়ান হোক। এই আগুয়ান শব্দের সাথে দেখো চলে আসলো, আমি বলতে মিস করেছি নজরুলের নাম। এই যে নজরুল, এ তো অনেক কিছু বলতে হয়। এখন যে হিন্দু মুসলমানের যে জিনিসটা হচ্ছে, কেন নজরুল ওই ফ্যাসিবাদের সময়টায় হিন্দু ধর্মীয় সঙ্গীত, ইসলাম ধর্মীয় সঙ্গীত, খ্রিস্টান ধর্মীয় সঙ্গীতে গেলেন কেন নজরুল? এবং সে ধর্মীয় সঙ্গীতে ধর্মের ধ্বজা তুলছেন না, তার